উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হচ্ছিল যে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি শক্তির ষড়যন্ত্রের অংশ হিসেবে, মানে ওখানেও সেই পরাজিত শক্তির ইন্ধন বিদেশি শক্তির ষড়যন্ত্র, এই বিষয়গুলো কি স্পষ্ট হয় যে আহ, কিসের চাপে আসলে কথা তিনি বলেছেন পরাজিত শক্তির ইন্ধন বিদেশি চাপ? অন্যদিকে জানাব এম এ আজিজ বলছেন যে তাদেরই আসলে বিদেশিদের কাছে কোনো কমিটমেন্ট আছে কিনা। আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? না, এগুলো তো এক ধরনের, এটা কি বলবো, যে ঢাকার বাইরে বিদেশে অবস্থানরত যে সমস্ত ভিউ ব্যবসায়ী, ভিডিও এডিট, এগুলো কি ইউটিউব আলারা আছে না, ওরা যেই ভাষায় কথা বলে, উপদেষ্টা পরিষদের সেই বিবৃতি একই ভাষায় কথা বলেছে। আপনি একটু লাইন ধরে চিন্তা করেন, প্রথমে কাকে বলছে? বিদেশি ইন্ধন। বিদেশি ইন্ধন সরাসরি ওদের লজ্জা লাগতেছে ভারতের নাম বলতে, বা আরো সুন্দর করে ওরা খুব তৌহিদি জনতার ইয়ে পাইতে পারতো যদি বলতো র এর ইন্ধনে। তারপরে আর কে? পরাজিত শক্তি। পরাজিত শক্তি হচ্ছে যে আওয়ামী লীগ, এটাও নাম নিতে ওদের লজ্জা লাগতেছে। তো আমাদের এখানে যখনই কোনো ব্যর্থতা ঢাকতে হয়, তখনই আমরা বিদেশকে ডাকে আনি, তখনই আমরা আগের সরকার কি করেছে সেগুলা খুঁজি। আর এখানে নতুন করে এক যুক্ত হয়েছে আমাদেরই সেনা প্রধান, তাকে আবার আমরা এই লাইনে নিয়ে এসেছি, যে তাকে এই ইউটিউবারদেরকে দিয়ে প্রচার করাচ্ছি। সে বিদেশি শক্তি এবং আওয়ামী লীগের সাথে মিলে 25শে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে চায়, এবং তার বিরুদ্ধে একের পর এক অপপ্রচারমূলক ভিডিও বানানো হচ্ছে। রাষ্ট্রের একজন সেনা প্রধান, রাষ্ট্রের একটা বাহিনী, তাদের বিরুদ্ধে, এই অপপ্রচারের বিরুদ্ধে ডক্টর ইউনূসের সরকার চুপ করে বসে আছে। কিন্তু কারণ তার বসে সাথে আছে তো কারণ বিএনপির কথাও যুক্ত করে দেওয়া হচ্ছে যে বিএনপিও আছে, একটা ঐক্য হয়েছে। বিএনপি কে আড়ালে রাখছে, বিএনপি কে সরাসরি ধরছে না। বিএনপি কে না, আমরা বলছি যে একটি দল এবং একটি হুম, দেশ, তারা হুম, এটা ষড়যন্ত্র করতেছে, অর্থাৎ একটি দল বলতে বিএনপি কে বুঝাইছে। হ্যাঁ, না, প্রথমে মানে পতিত স্বৈরাচার তো বলছেই, প্লাস হ্যাঁ, হ্যাঁ, একটি দল একটু ভাসুরের মতো করে বলে আর কি, ওটা সরাসরি বলে না। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এদেরকে এদেরকে সরাসরি আক্রমণ করাচ্ছে, যে এরা এটা করছে। এই তিনজন লোক এক লাইনে দাঁড়িয়ে আছে, বিএনপি যাতে এখানে সমর্থন করতে না পারে সেই চেষ্টাই এখানে হচ্ছে। কারণ বিএনপি যদি সমর্থন করে, তার মানে তোমরা ভারতের দালাল, তোমরা এটা করতে চাচ্ছ। এই সূত্রে গেথে ইউটিউবার এবং সরকার একই লাইনে এটা আক্রমণ করছে। তো সরকার যদি কোনো সদিচ্ছা থাকতো, আহ, এবং এটা তো ক্লিয়ার করে দিতে পারতো, এবং ইউটিউবারদের লাইনে তাদের কথা বলার দরকার ছিল না, এবং সেনাপ্রধানকে এখানে টার্গেট করতো না। সেনাপ্রধানকে যদি সরকারের টার্গেট করার ইচ্ছা থাকে, সেনাপ্রধানকে বদল করবে যদি খায়েশ থাকে, সেটাও সরাসরি সেনাপ্রধানকে নিয়ে করবে, ইউটিউবারদের দিয়ে করবে কেন? ইউটিউবাররা কে? সরকার কি ইউটিউব চালায় বা ইউটিউবাররা চালায়? তো এখন কার্যত মনে হচ্ছে যে এখন সরকার সেদিকেই যাচ্ছে, এবং এই নাটক করে এবং অন্যদেরকে ইয়ে করা, মানে একটা একটা ধূম্রজাল সৃষ্টি করা, যে প্রথম নাটকের কাহিনী হচ্ছে যে আমি চলে যাব। এখন চলে যখন যায় না, তখন আর কি করবে? তখন এবারে এদের আবার বলে যে না না, উনি তো পদত্যাগের কথা বলেননি। তারপরে কি হবে? তারপরে রাজনৈতিক দলগুলোকে ডাকে। কি জন্য ডাকছে সেটাও বলে নাই রাজনৈতিক দলগুলোকে। দুই দফা রাজনৈতিক দলগুলোকে ডাকলো, এরাই কিন্তু এর আগে দেখা করতে চাইছে, তখন এদেরকে দেখা দেয় নাই। তো ডেকে উনি কিছুই বলেন নাই, ইলেকশনের ব্যাপারে ওনার কোনো বার্তা নাই, যেটা বিএনপি গতকাল হতাশা ব্যক্ত করলো, আমাদেরকে ডেকেছে কিন্তু কোনো বার্তা নাই এখানে। এবং তাদের প্রেস কনফারেন্স যেটা করেছে, সেই প্রেস কনফারেন্স থেকেও এই ধরনের কোনো বার্তা আসে নাই। বার্তাটা কি তাহলে? বার্তাটা হচ্ছে যে আসলে পাবলিককে দেখানো, যে এই আমি পদত্যাগ করতে চাইছি, এই রাজনৈতিক দলগুলো গিয়ে আমাকে বলছেন না আপনি কন্টিনিউ করেন। আপনাকে তো কন্টিনিউ করতে কেউ না করে নাই, কন্টিনিউ করা তো আগেই বলা আছে, আপনি কন্টিনিউ করবেন। আপনি পালাবেন কেন মাঝপথে? কিন্তু একটা এন্ডোর্সমেন্ট নিল, পাবলিক পারসেপশনে একটা ইয়ে হলো ওনার বিরুদ্ধে, যে আবার একটু হাস্যরসাত্মক কথা হচ্ছে, যে লোক একটা এমডির পোস্ট ছাড়তে পারে না, সে রাষ্ট্রের পোস্ট কিভাবে ছাড়বে? তো এখন আবার দেখাতে হলো যে না, আমি তো ছাড়তে চাচ্ছিলাম, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো তো আমাকে চেয়েছে। এই আর কি, এই সমস্ত তামাশাগুলো চলতে থাকবে, এবং সেনাবাহিনী প্রধানকে আপনার দায়ী করা চলবে। এবং এই চক্রের একটা বড় অংশীদার হচ্ছে ফরহাদ মাজার গং। আজকে ফরহাদ মাজার আবার সুর চেঞ্জ করেছে, সুর চেঞ্জ করে বলতেছে যে সেনাবাহিনীকে এভাবে আক্রমণ করা ঠিক না। অথচ তার চেলারাই কিন্তু এগুলো আক্রমণ করছিল, সে নিজে সহ, তার আকার ইঙ্গিতে। কিন্তু এখন বলতেছে যে সেনাবাহিনীকে এভাবে আক্রমণ করা ঠিক না। তবে সেনাবাহিনী প্রধান যে ভোটের কথা বলেছেন সেটা বলা উচিত হয়নি।
এই ভোটের কথা ওনার বলার ইয়ে হয় না। আজিজ ভাই খুব রাইটলি বলেছেন, ভোটের কথা যদি উনার হয় না, তাহলে 5 অগাস্টে উনাকে নিয়ে মিটিং করো কেন, ক্যান্টনমেন্টে যাও কেন উনার ডাকে। এবং যেই সরকারটা নির্বাচিত হয়েছে, সেটা তো উনি উনি উনার বৈঠকেই হয়েছে, উনাকে নিয়েই হয়েছে। এবং আজকে পর্যন্ত সেনাবাহিনী যদি এই রাস্তায় না থাকে, 1 ঘন্টা এই সরকার টিকতে পারবে যেই হারে? কারণ পুলিশ প্রশাসনকে টোটাল ভেঙে দিয়েছে। পুলিশের মেরুদণ্ড ভেঙে, সরকারের সরকারি কর্মচারীদের মেরুদণ্ড ভেঙে এখন উনি চান যে সরকার চালাবেন। কিভাবে চালাবেন? আপনি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এখন আইন আনতেছেন, যেটাতে আনুগত্যের সংকট দেখা দিলে সেটা দিয়ে আপনি তাকে চাকরিচ্যুত চাকরিটা। করবেন। হ্যাঁ। তো এই যেই যেই লোকগুলো এর আগে আনুগত্য নিয়ে কাজ করেছে, সরকারের দালালি করেছে, সরকারের আমলা হিসাবে, সরকারের কর্মচারী হিসাবে, তাদেরকে আপনি কি করবেন তাহলে? তারা তো আনুগত্য দেখাতে গিয়েছিল। তারা আনুগত্য দেখাতে গিয়েছিল বলে আপনি তাদেরকে এখন বিচার করছেন। আর এখন আপনি আবার নতুন করে কিছু লোকের আনুগত্য আশা করছেন। তো এইটা তো দ্বিমুখী আচরণ এগুলা। এবং কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করছে যে এই এখানে একটা ক্লজ আছে যেটা আপনার চাকরিচ্যুতি করা, যে সদস্যদের, সরকারি কর্মকর্তাদের, কর্মচারীদের আপনি চাকরিচ্যুতি যখন করতে পারবেন, এটাতে তাদের আপিল করার সুযোগ আছে। 30 দিনের সুযোগ দিয়েছে, 7 দিন, 30 দিন সর্বোচ্চ। কিন্তু এখনকার যে নিয়ম, সরকার প্রধানের যে অনুমোদন, রাষ্ট্রপ্রধানের যে অনুমোদন লাগে, রাষ্ট্রপতির সে অনুমোদন লাগবে না। তাহলে সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ উঠছে, তাহলে কি ডক্টর ইউনূস এই আইন পাশ করিয়ে সেনা প্রধানকে বরখাস্ত করতে চান কিনা, যেখানে এখন সরকার রাষ্ট্রপতির অনুমোদন লাগে। এবং রাষ্ট্রপতিকেও এখানে ভারতীয় দালাল এবং সেনাবাহিনীর দোসর বানিয়ে যে প্রচার করছে। তাহলে সেই জায়গায় কি তাহলে রাষ্ট্রপতিকে এড়িয়ে আপনি তার মানে সেনাপ্রধানকে আপনি হটাতে পারছেন না রাষ্ট্রপতির জন্য? তাহলে রাষ্ট্রপতির আর প্রয়োজন নেই, আপনি নিজেই পারেন। আপনার তথাকথিত যে নিরাপত্তা উপদেষ্টা বাইরে থেকে আসছে, 2 পয়সার যে নিরাপত্তার তার না অভিজ্ঞতা নাই, তাকে দিয়ে আপনি কি হটাতে চান? এই কোশ্চেন গুলো তাহলে উঠছে। এগুলোর এগুলো তাকে যে কোশ্চেন করব, আমরা তাকে যে এটা জিজ্ঞেস করব, সেই সুযোগ তো নাই। সে প্রোপাগান্ডা টিম তো সামনে এসে যা ইচ্ছা তা বলে যায়। কিন্তু ডক্টর ইউনূসের কাছে তো আমাদের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো করার তো উনি কোনো সুযোগ দিচ্ছেন না।